আমার অন্যরকম একটা স্মৃতি। আমরা যখন 80-র দশকে চাষবাস করি, 27 নম্বর অফিসের আম গাছতলায় কাঠের চেয়ার, ফোল্ডিং চেয়ার লাগিয়ে বসে থাকতাম। রেজা ভাই তখন জাসাসের প্রেসিডেন্ট, অনেক বড় নেতা রেজা ভাই তখন। রেজা ভাইয়ের সামনে আসলে আমরা তখন দাঁড়াতাম না, কিন্তু অনেক বড় নেতা তো দূর থেকে সালাম দিতাম। তো তখন চুন্নু ভাই আমাদেরকে 27 নম্বর থেকে বেরিয়ে আমাদেরকে কলা বাগান একটা গলির ভিতরে খুব ভালো পুরি এবং গরুর মাংসের পটি পাওয়া যেত, আমরা আমাদেরকে সেটা খাওয়ানোর জন্য নিয়ে যেত। মামার হালিম তখন এত বিখ্যাত ছিল না, একটা টং এর ভিতরে বিক্রি করতো, ওই যে ভ্যান গাড়ি আছে না, ভ্যান গাড়ি। আমরা পুরন ঢাকা থেকে হেঁটে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে আসতাম, 1 টাকা দিয়ে শুক্রাবাদ নামতাম, শুক্রাবাদ থেকে হেঁটে 27 নম্বরে যেতাম। এই হচ্ছে আমাদের বিএনপির রাজনীতি জীবনের ইতিহাস। আমরা অনেক কিছু দেখেছি, অনেক নেতা দেখেছি, অনেক কিছু হয়েছে, বললাম নেই। যদিও রিপন ভাই ওই একই পথের প্রতি, অনেক পরে কিছুটা হলো মূল্যায়ন হয়েছে, কিন্তু আমরা হাল ছেড়ে দেইনি। আমরাই হচ্ছি বিএনপির প্রকৃত সৈনিক। পদ এবং পদবীর জন্য কখনো লড়াই করিনি। আমরা আদর্শের রাজনীতি করি, আমরা জিয়াউর রহমানের রাজনীতি করি, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করি, আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি। সুতরাং পদ পদবী যারা দিতে চায় না, যারা দিতে পারে দেশি জাতীয়তাবাদের আধিপত্যবাদী দিল্লির সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সুতরাং আমাদের রাজনীতি অত্যন্ত ক্লিয়ার। চুনু ভাই আমার নেতা, লোকমান হোসেন ফকির আমার নেতা নেই, আমজাদ ভাই এর কথা ভুলে গেছে সবাই, আমজাদ ভাইও জাসাসের প্রেসিডেন্ট ছিলেন, আহ্বায়ক ছিলেন, তিনি আমার নেতা। রাজীব ভাই চলে গেছেন, তিনিও আমার নেতা। আমি তাদের নেতৃত্বে, সবাই নেতৃত্বে আমি কেন্দ্রীয় কমিটিতে ছিলাম। সবাই মাগফিরাত কামনা করছি। আমার বন্ধু ফয়েজুল্লাহ ফয়েজ, ছোট ভাই মিন্টু, বাদশাহ সহ অনেক অসংখ্য নেতা কর্মী আমার মরে গেছে, তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। চন্দ্র ভাই সম্বন্ধে সবচেয়ে ভালো বলবে রিপন ভাই, রিজা ভাই তো বলেছে। রিপন ভাই এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সবাইকে ধন্যবাদ। জনাব সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত ভাইয়েরা এবং একজন বোন এখানে আছেন, দুজন বোন আছেন, ওটা বোনেরা বলা যায় নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা একটি স্মরণ সভায় মিলিত হয়েছি। স্মরণ সভা যেহেতু, সেহেতু যার উপর আমরা আলোচনা করবো তার সম্পর্কে আমাদের কিছু আলোচনা থাকা উচিত। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কিছু বিষয় উল্লেখ করতে হয়। আমরা যেটা দেখে দেখি সেটা হচ্ছে যে আপনার যাকে নিয়ে আলোচনা, তার সম্পর্কে খুবই কম আলোচনা হয়, বাকিগুলো সবই মেঠো আলোচনা, মানে মাঠের বক্তৃতা। এই যে এখানে অনেকগুলো কি বলেন আপনার, বুম বলেন বলে, এটা নাকি? এই বুমে যেগুলো প্রয়োজন সেই সব কথাই বার্তায় সাধারণত নেতৃবৃন্দ বলে। তো যাই হোক, জাহিদ হোসেন চুন্নুকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি। আমার খুব অবাক লাগতো যে সময়টিতে সবাই ছাত্র রাজনীতি করার জন্য খুব ব্যাকুল থাকে। বিশেষ করে গোটা 80-র দশকে সামরিক শাসন বিরোধী আন্দোলন যখন চলছে, তখন প্রতিটি যুবক ছাত্রদের মধ্যে একটা উন্মাদনা থাকে ছাত্র সংগঠন করা। সেটা যদি আমরা 60-এর দশক দেখি, তখনকার ছাত্ররা কেউ ছাত্র ইউনিয়ন করতেন, তখন কেউ ছাত্রলীগ করতেন, নানাভাবে ছাত্র সংগঠনের সাথে তারা যুক্ত থাকতেন। তো এমনি একটি প্রেক্ষাপটে যখন আমরা 80-এর দশকে যখন আমরা একটি সামরিক শাসন বিরোধী আন্দোলনে লিপ্ত, দীর্ঘ সংগ্রামে আমরা লিপ্ত, তখন আমরা দেখতাম যে জাহিদ হোসেন চুন্নু জাসাস করতে বেশি আগ্রহী ছিলেন। এবং এখানে কয়েকজন বক্তা খুব যথার্থই বলেছেন তিনি জাসাসের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হয়েছিলেন। আমি কখনোই তাকে জিজ্ঞেস করিনি যে তুমি কেন ছাত্র দল ছেড়ে
জাসাস করার জন্য কেন এত ব্যাকুল হলে? জাসাসের জন্য তার একটা ভীষণ ভালো লাগা ছিল, একটা ভীষণ ভালোবাসা নিঃসন্দেহ ছিল, এবং দেখতাম তার মধ্যে একটা প্রচেষ্টা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেমন ছাত্র দলের যেমন একটা ভূমিকা ছিল, ছাত্র দলের যেমন একটা ইমেজ ছিল, সেভাবে সে জাসাস কিভাবে প্রতিষ্ঠা করার জন্য তার একটা আপ্রাণ চেষ্টা, আগ্রহ তার মধ্যে ছিল। আমাদের মধ্যে, আমরা যারা তখন ছাত্র ছিলাম, আমাদের মধ্যে কেউ রাজনীতিটা তখন এই যেমন উত্তরপাড়া দক্ষিণপাড়া গ্রামে থাকে না কিছু এরকম একটা ব্যাপার, এইবার ওপার, তো তখন ওই মহসিন হল মানে আর্টস ফ্যাকাল্টির এই কতগুলো হল ভার্সেস বলবো না, মানে বনাম বলবো না, মানে এক ধরনের মনস্তাত্ত্বিক প্রতিদ্বন্দ্বিতা, নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা অন্য হলগুলোতেও ছিল। তার মধ্যে SM হলও ছিল। এগুলো সাধারণত হয় কি, কোন কোন বড় নেতা কোন কোন হলে বসবাস করেন তাকে কেন্দ্র করে এক ধরনের আপনার একটা বলয় তৈরি হয়ে যায়। SM হলে তখন আবুল কাশেম চৌধুরী থাকতেন, খায়রুজ্জামান বতু থাকতেন, তখন অনেকে হয়তো নাম ভুলে গেছেন, উনি একজন ছাত্রদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, শামসুজ্জামান দুদু ছিলেন, ফকির আবুল কালাম আজাদ ছিলেন, শাহমেদ বাদল ছিলেন, অনেকেই ছিলেন। তো জাসাসের, আমরা চুন্নুকে বলতে জাসাসের চুন্নু বলতে পছন্দ করতাম, কারণ ওই পরিচয়টাই তার ওই সময় যেমন ছাত্রদলের মুখ যেমন পরিচয় হয়ে ওঠে, চুন্নুর পরিচয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই জাসাসের চুন্নু হিসেবে মানে পরিচিতি পেয়েছিল। তো চুন্নু থাকতো SM হলে, এবং দুদু ভাই সাথে শামসুজ্জামান দুদু আমার সহকর্মী, তিনিও পার্টি ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান, তার সাথে জাহিদ হোসেন চুন্নু একটা ভালো সখ্যতা ছিল, এবং তারা একত্রে মানে চলতেন। ওই মোটরসাইকেলের কথা বললেন, একসাথে মোটরসাইকেলে করে আসতেন যেতেন তারা নিঃসন্দেহে। তখন যারা জাসাস করতেন বা তার আগে যারা, মানে আইমার্সে এক ঝাঁক তারকার মতো লোক ছিলেন নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। আমি যদি মানে একেবারে শুরু কালীন সময় যদি কবি আল মাহমুদের কথা বলি, আরেকটা আল মাহমুদকে অন্য কোনো রাজনৈতিক দল দিতে পারবে বা দেখাতে পারবে? মানুষকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি জাসাসে যুক্ত করেছিলেন, এবং অনেক আরো মাঝখানে অনেক বিরতি দিয়ে যদি বলি, যদি আপনার লেখক চলচ্চিত্রকার আমজাদ হোসেনের কথা যদি বলি, আরেকজন আমজাদ হোসেনের মতো পরিচালক কি খুব সচরাচর পাওয়া যায়? নিশ্চয়ই পাওয়া যায় না। তো তারাও তো এই বিএনপি রাজনীতি ছিল। আমার পাশে রেজাউদ্দৌলা চৌধুরী, তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, একেবারে বিএনপিও তখন সৃষ্টি হয়নি সেই অর্থে, মানে একটা বিএনপি তৈরি হওয়ার একটা প্রক্রিয়া চলছে, তাই না? জাতীয়তাবাদী ছাত্র দল গঠন হওয়ার একটা প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়াকালীন সময় থেকে আর রেজাউদ্দৌলা চৌধুরীর সাথে আমাদের সম্পর্ক, উই আর ভেরি গুড ফ্রেন্ড, মানে অনেক ভালো মানুষ, ভালো মনের মানুষের নিঃসন্দেহে তিনি। তো জাসাসের নেতৃত্ব তার হাতে অনেকদিন ছিল। লোকমান হোসেন ফকির সাহেবের কথা বলেছেন, তিনি প্রয়াত হয়েছেন, অসাধারণ আপনার গীতিকার ছিলেন, অসাধারণ গীতিকার, অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। আমি মুদ্রা কথাটা এই কারণে বলতে চাই যে জাসাসে যারা ছিলেন, ইভেন যদি আমি ওয়াজিবের আমাদের রাজীব, নায়ক রাজীব না, হ্যাঁ অভিনেতা ছিলেন, নায়ক ছিলেন, পরবর্তীতে আপনার মানে ভিলেনের রোল প্লে করছে, এবং একেবারে মারমার কাট মার্কা আপনার ভিলেন, বিশাল ভিলেন। তার একটা আসল নাম ছিল, হয়তো আপনারা অনেকেই জানেন, আব্দুল বারী। না, ওয়াসিমুল বারী তো তার মানে তার কি বলে এটাকে, মানে তার পোশাকি নাম বলতে চাই আমরা, কিন্তু তার অরিজিনাল নাম ছিল আব্দুল বারী। আব্দুল বারী 80s এর সাথে সামরিক শাসন আমলে ওই কি রায় বাজার নদী কোথায় থাকতো, তো তখন তিনি সেই মাপের কোনো বড় মাপের অভিনেতা বা মার কাট মার্কা অভিনেতা হননি তখন। তো তখন থেকেই আমাদের সাথে তার একটা সাংগঠনিক সম্পর্ক ছিল। আর এর ফলে রেজাউল করিম তালুকদার ভাইস প্রেসিডেন্ট, মানে রাজনীতির আকালটা এমন ছিল, আমি কথাটা এই কারণে বলছি, 1942 সালের 24শে মার্চ এরশাদ যখন সামরিক শাসন জারি করলেন, নির্বাচিত সরকার বিচারপতি আব্দুল সাত্তারের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার পরে যখন সামরিক শাসন জারি করলেন, তো 83 সালের 1 জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকের প্রতি বছরের জানুয়ারি মাসের 1 তারিখ, তো আমরা 82 সালে তো আমরা নিঃসন্দেহে প্রতিষ্ঠা বার্ষিকী করেছি, কারণ তখন আমাদের দল রাষ্ট্র ক্ষমতায় ছিল 1 জানুয়ারি। তো 83 সালে তো
সামরিক শাসন চলছে, ঘরোয়া রাজনীতিও নেই। জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে হবে। আমাদের বেশ কিছু নেতা তখন কারাগারে, আর বাকি যারা নেতা আছেন তারা অনেকেই ওই ধরনের পরিস্থিতিতে বিএনপিতে চিফ গেস্ট বলে একটা শব্দ আছে না, এই শব্দটা আমি মাঝে মধ্যে খুব বিব্রত হই। আমার নিজের দলের মধ্যে আমি চিফ গেস্ট কেন, আমি তো বাইরের লোক না। তাই আমার মাঝে মধ্যে বিশেষ করে যখন আমি এলাকায় রাজনীতি করি, নির্বাচন করার আগ্রহ আছে, আল্লাহর হুকুম যদি থাকে নির্বাচন করব, তো যখন আমাকে বলা হয় যে অমুক প্রধান অতিথি, আমার কাছে মনে হয় যে আমি বোধহয় বরগুনা অথবা ঝালকাঠি বা অথবা নীলফামারী থেকে আসছি। ওয়াই শুড আই বি চিফ গেস্ট? আমি কেন চিফ গেস্ট? আমি তো আমার নিজের এলাকার মানুষ। আমি বড় যে প্রধান বক্তা হতে পারে, প্রধান অতিথি শব্দটা আমার কাছে মাঝে মধ্যে খুব বিব্রত হয়, কিন্তু এটা বোধহয় রেওয়াজ হয়ে গেছে। যাই হোক, আজকে বোধহয় আপনার মধ্যে আমাকে এরকম একটা কিছু করেছেন। তো যাই হোক, আমি আপনাদেরই লোক, এই যে অতিথির কোনো ব্যাপার ট্যাপার নাই। তো যে কথাটা বলছিলাম, রাজনীতির যখন সংকট থাকে তখন দেখবেন লোক পাওয়া যায় না। তো 1983 সালের 1 জানুয়ারিতে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে। আমরা কোনো বিএনপির কোন নেতা খুঁজে পাচ্ছি না তাকে চিফ গেস্ট করা যায়। একজন সংসদ সদস্য ছিলেন, মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের এপিএস এর ভূমিকা পালন করেছিলেন এবং তার পরবর্তীতে তার পিআরও ছিলেন, পিআরও পাবলিক রিলেশনস অফিসার ছিলেন। আলী তারেক সাহেব ছাত্রলীগ করতেন, সাংবাদিকতা করতেন, দুর্দান্ত সাংবাদিক নিঃসন্দেহে। এবং আলী তারেক ভালো বক্তা ছিলেন, অসাধারণ বক্তাও ছিলেন। আলী তারেক বিএনপিতে যোগদান করেছেন, তিনি সংসদ সদস্য হয়েছিলেন। তো মার্শাল জারি হওয়ার পরে এরশাদ যখন মার্শাল জারি করলো, পার্লামেন্ট ডিসলভ হয়ে গিয়েছে। আলী তারেক সাহেবকে আমরা তখন যেহেতু একেবারে লোক খুঁজে পাই না, খেয়াল করবেন ওই যে বাংলাটা কথা হলো ভ্যান্না বনে খাটাস বাঘ, যখন যে বাগানে বাঘ পাওয়া যায় তখন খাটাসও বাঘ হয়ে যায়, বড় নেতা থাকা সত্ত্বেও। আমি ছোটখাটো মানুষ, এরকম আর কি অনেক সময়। তো আলী রেজা সাহেবকে আমরা, আলী তারেক সাহেবকে আমরা চিফ গেস্ট করলাম ওই সময়। আর বিশেষ অতিথি করলাম আমরা জাসাসের ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম তালুকদার সাহেবকে। তার আগে একটা অধ্যাপক লিখতেন তিনি, হ্যাঁ, প্রফেসর রেজাউল করিম তালুকদার। পরবর্তী তিনি কানাডা প্রবাসী হয়েছিলেন। তার সাথে আমার 1997 সালে যখন আমি নিজেও মানে শেখ হাসিনা সরকার আমলে একটা রাষ্ট্রদ্রোহ মামলা খেয়ে যখন আমি দেশ ছাড়া হলাম, তখন তার সাথে আমার কানাডায় দেখা হয়েছিল। বাট আমি কানাডায় ছিলাম, আমি এমনি বেড়াতে গিয়েছিলাম, আমার বোন ওখানে থাকে সেই জন্য। তো যাই হোক, তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে একজন রেজাউল করিম তালুকদার, একজন আলী তারেক অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সংকটের সময়, যখন সামনে কোনো নেতা পাওয়া যায় না। ওই সভায় আমি তখন ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তো সভা চলাকালীন একটি পর্যায়ে আমার তৎকালীন সভাপতি তিনি তার একটি কাজে চলে যান এবং পরবর্তী সময়টিতে আমি সভায় সভাপতিত্ব করতে থাকি। এবং ওই সভায় আমি বলেছিলাম এরশাদের উদ্দেশ্যে, ওই যে বলে এখন যৌবন যাওয়ার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়টা, কারণ ছাত্র যখন গর্জে ওঠে তখনই একটা বিপ্লব হয়ে যায়, তখন একটা রাজনীতির পরিবর্তন চলে আসে। ওই সভা 1982 সালের 24শে মার্চে আমি বলেছিলাম বটতলায় দাঁড়িয়ে, এরশাদ তুমি আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তুমি হত্যা করেছো। আমি প্রথম বলতে চাই, আমি প্রথম এরশাদ জিয়াউর রহমান হত্যাকারী কথাটা আমি প্রথম বলেছিলাম। 1982 সালের পরে 83 সালে 81 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হলেন। 82 সালে মার্শাল জারি হলো। 83 সালের 1 জানুয়ারিতে এরশাদ একজন সামরিক শাসক ক্ষমতায় বসে, দুর্দণ্ড প্রতাপশালী সামরিক শাসক, তিনি ক্ষমতায় বসে আছেন। তাকে উদ্দেশ্য করে বলা যে তুমি হচ্ছে সে হত্যাকারী, তুমি আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করেছ। হত্যাকারীর ঠাঁই বাংলাদেশের মাটিতে হবে না, তোমার তক্তে তাউস বঙ্গভবন থেকে বুড়িগঙ্গায় নদীতে ফেলে দেওয়া হবে। বক্তৃতার গভীরতা আমি বলেছি বটে, কিন্তু অনুধাবন হয়তো করতে পারি যে ঝাল কত হবে। তো পরবর্তীতে তো ডিজিএফআই আমারে খোঁজাখুঁজি করতো, মানে এখন যে গুম ঠুমের কথা শোনেন, তখন হয়তো গুম হতো না, তবে একটা প্রচন্ড ধরনের মানে ছেলে ঠেলে নিয়ে একটা মানে ব্যাপক ধরনের একটা প্যাদানি ব্যবস্থা ছিল তখন। তো যাই হোক, সে কথা অন্যটা, এটা ভবিষ্যতে অনেকদিন বলবো কিভাবে রেহাই পেলাম।
এবং সেই রেহাইটাও পেলাম আমার নেত্রী বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপের মধ্য দিয়ে। তখন ম্যাডাম রাজনীতি করতেন না। আমি তার বাসায় গেলাম। এখনকার তো টেলিভিশনের যুগ না, কে চিনে আমাকে? আম পাবলিকের মতো শাহবাগ থেকে একটা ওই যে মানে হলুদ এবং নীল রঙের যে আপনার কি বেবি ট্যাক্সি না, ওটাকে বলা হয় আপনার মিনি বাস, ক্যান্টনমেন্টের বালুরঘাটে যেত। তো বালুরঘাট অভিমুখে একটা ওই ধরনের একটা মিনি বাসে উঠলাম, আদমদীপ ক্যান্টনমেন্টের সামনে নামলাম। এর আগ পর্যন্ত কখনো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাসায় যাইনি। খুব সাহস করে গেলাম, যাওয়ার পরে ওই বাসায় গেলাম, তখনও মিলিটারিরা ম্যাডামের বাসা পাহারা দিচ্ছেন এবং মোটামুটি প্রোটোকল আছে। তা আমি যে ওই বাসা ওইখানে গেটে একজন সামরিক বাহিনীর সদস্য ছিলেন, তাকে বললাম যে আমি একটু ম্যাডামের সাথে দেখা করবো। উনি বলেন আপনাকে চেনেন? তাই আমি বললাম যে চেনেন না, বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসে। খুব কনফিডেন্স ছিল আমার, আত্মবিশ্বাস ছিল যে ওনাকে বলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছি, কি নাম বলবো আপনার? আমি ভয়ে আমার পুরো নাম বললাম না, কারণ এমনি তো আমার ওই খুঁজতেছে ডিজিএফআই। আমার তৎকালীন প্রেসিডেন্ট আমাকে বললেন যে আপনার নিজের সর্বনষ্ট ডেকেছেন, এখন আমার অবস্থা খারাপ করেছেন, এখন তো আমারেও ধরবে। তো যাই হোক, মোটামুটি যেহেতু চেহারা চিনে না, তখন টকশো যাওয়ার ব্যাপার নাই, পত্রিকা সেভাবে বড় মাপের কোনো ছবি টবি ছাপা হয় না, ছোট্ট একটা ছবি ছাপায় এক কলামে নাকি। তো যাই হোক, তো আল্লাহর হুকুম বলার পরে ম্যাডাম ভেতর থেকে সম্মতি দিলেন যে পাঠাও। আমি নামটা পুরো বললাম না, বললাম মিথ্যা বললাম, কারণ মিথ্যা বলা খারাপ। আসাদুজ্জামান রিপন না বলে অর্ধেক বললাম যে আসাদুজ্জামান আসছে। তো ম্যাডাম ভেতর থেকে সম্মতি দিলেন যে পাঠাও। তো গেলাম, ভেতরে গেলাম, এই জীবনে প্রথম গেলাম ওনার বাসায়। তো উনি আসলেন, ওই বাসার লোকেরা, সামরিক বাহিনীর লোকজন যারা ওনার ডিউটি করতেন, একটা ট্রলি করে অনেক নাস্তা টাস্তা নিয়ে আসলেন। উনি বললেন খাও। শুনছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে হোস্টেলে থেকে ভালো মন্দ তো তেমন একটা খায় না এরা নাকি, তো অনেক নাস্তা টাস্তা। আমি তো ভয়ে এমনি কাঁপতেছি, ঘুম হয়ে যাবো। তো উনি বলেন খাও। আমি বলি ম্যাডাম আমার কিছু কথা আছে, বলে তাকে খাও। তো খেলাম। আবার উনি বলেন আর একটু তুলে দিলেন, খেলাম। তারপর বললাম ঘটনা তো ম্যাডাম এই, আমি তো এই বলে ফেলেছি। বলেছো কথা সত্যি, কিন্তু সময়টা এখন ঠিক না। এখন ফুল ফ্লেজের মার্শাল অবস্থা তো কাহিল করে বলে ম্যাডাম আমার তো খুঁজতেছে, আমার তো খুব খারাপ অবস্থা। দেন ম্যাডাম যে কতটা কর্মী বান্ধব আমার নেত্রী। আমি পার্টির একজন ভাইস প্রেসিডেন্ট হ্যাংলা নিকলিকে, ওই অবশ্য এখন অছাত্র নেতা না, আমি ছাত্র নেতা আর কি, মানে প্রকৃতপক্ষে পড়াশোনা করি, আমার নেতৃত্ব। আমি যখন ছাত্রদের প্রেসিডেন্ট, তখন আমি রানিং স্টুডেন্ট। তো ম্যাডাম সরাসরি ফোন করলেন, কিন্তু উনি তো রাজনীতি করেন না, উনি সরাসরি ফোন করলেন ডিজিএফআই ডিজিকে। তো আমি শুনতেছি, মানে ভয়েস কিছুটা আসতেছে। তো বললেন যে আমার কথা বললেন যে ওই ব্যাপারটা কি। তো বলে যে এরকম ভয়ানক কাণ্ড ঘটেছে, উনি সিএমএলএ সাহেবকে খুনি বলছে, ইত্যাদি ইত্যাদি। তো ম্যাডাম বললেন কি বাচ্চা মানুষ, মানে আমি তো তার থেকে বাচ্চাই, মায়ের কাছে বাচ্চাই হয়। তো বাচ্চা মানুষ বলে ফেলেছে, তোমরা এটাকে খুব সিরিয়াসলি নিও না, ওকে কোনো ঝামেলা করো না। এটা বলার সময় উনি আমাকে এমনি আগে কথাবার্তা এমনি জিজ্ঞেস করলেন যে কে তোমার বাসায় কে কে আছে। আমি বললাম যে ম্যাডাম আমার বাসায় কেউ নাই, বলতে আমার বাবা মা নাই, ছোটবেলায় মা মারা গেছে, বাবাও মারা গেছে কিছুদিন আগে। তো ম্যাডাম বোধহয় খুব মানে দয়া পরবশ হলেন। তো ম্যাডাম ওই ডিজিকে বললেন যে ছেলেটা এতিম, বাবা মা নাই, ওর উপরে জুলুম করো না, তোমরা ঝামেলা করো না। তখন ওই প্রান্তে বলছে ম্যাডাম সিএমএল সাহেব প্রচন্ড বিরক্ত। ম্যাডাম খুব গম্ভীরভাবে ওকে বলে দিও, আমি বলেছি ওকে যেন কোনো ঝামেলা না করে, ওকে বলে দিও, ওনাকে না, ওকে বলে দিও যে এই ছেলেটার উপর যেন কোনো ঝামেলা না করে, এটা আমি বলেছি, এটা ওকে বলে দিও। আর শোনো, ওই ছেলেটা কিন্তু আমার বাসাতেই আছে এখন, ও এখান থেকে বেরোবে, ওর জন্য কোনো রকম ঝামেলা না হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, কোনো ঝামেলা হয়নি। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একেবারে ব্যক্তিগত বিষয়। আরো বয়স হলে স্মৃতিচারণমূলক কিছু লেখা বা বই ঠইতে তখন হয়তো লিখতাম, ম্যাডামকে নিয়ে আমাদের অনেক স্মৃতি আছে, তখন হয়তো বলতাম। যাই হোক, তো বলার উদ্দেশ্য যে ম্যাডাম অত্যন্ত কর্মী বান্ধব নেত্রী ছিলেন, প্রতিটি কর্মীর জন্য তার প্রচন্ড ভালোবাসা ছিল।
একটা কর্মীর অসুস্থতা, তার কষ্ট, তার পরিবারের প্রতি তিনি অনেক খোঁজ নেন। এখন নিজেই তো তিনি মানে স্বাস্থ্য সংকটের মধ্যে আছেন। তো যাই হোক, তো রাজনীতির কথা যেটা বলছিলাম, চুন্নু গোটা 80s দশকে ছাত্র দলের সাথে যুক্ত না থেকেও পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে জাসাসের সাথে যুক্ত থেকে পুরো আন্দোলনটাই আমাদের সাথে সক্রিয় ছিলেন, খুবই সক্রিয় ছিলেন এবং খুবই নির্ভরযোগ্য ছিলেন। তো পরবর্তী তিনি ধাপে ধাপে জাসাসের নেতৃত্বে উঠেছিলেন। তার মধ্যে একটা অমৃত সম্ভাবনা ছিল নিঃসন্দেহে, এবং আমার ধারণা যদি তিনি বেঁচে থাকতেন তাহলে হয়তো নিঃসন্দেহে জাসাসের জন্য আরো অনেক ভূমিকা তিনি পালন করতে পারতেন। তার অস্বাভাবিক মৃত্যু মানে যেটাকে বলে তার অকাল প্রয়াণ, এটা মানে নিশ্চয়ই আমাদের পার্টিকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। তো যাই হোক, আমি এখন যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের কিন্তু সংকটটা কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। আমরা যেটা এখানে করেছি আমরা সবাই তো মোটামুটি আমার মনে হয় সবাই আমরা মানে বিএনপি পরিবারেরই আমরা। আমাদের জন্য সংকটটা কিন্তু এখনো শেষ হয়নি। ভীষণ একটা সংকটের মধ্যে আমরা আছি। আমাদের নেতা তারেক রহমান একটা কথা বারবার বলছেন, সেটা হচ্ছে যে আগামী নির্বাচনটা কঠিন হবে। উনি বলেছেন উনি বলেছেন যে বিএনপির জনপ্রিয়তায় বিএনপিকে ঈর্ষা করছে এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। 3 নম্বর তিনি বলেছেন সেটা হচ্ছে যে জন আস্থা অর্জন করতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে, মানুষ যাতে মনে করে এই দলটির উপর আস্থা রাখা যায়। তো সেটার জন্য তো কাজ করতে হবে। আরেকটা কথা তারেক রহমান প্রায় বলেন, যারা ডিভিশনাল মিটিং গুলোতে যারা ছিলেন, নেতৃত্ব কর্মসূচি ডিসেমিনেশনে যারা ছিলেন, তাদের যদি কেউ থেকে থাকেন তাদের জানার কথা। তিনি বলেছেন 5ই অগাস্টের আগের রাজনীতি এবং 5ই অগাস্টের পরের রাজনীতি এক নয়। কারণ 5ই অগাস্টের মধ্য দিয়ে অর্থাৎ গণঅভ্যুত্থান পরবর্তী একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। গণঅভ্যুত্থানের পূর্বের একটা প্রেক্ষাপট, পরের আরেকটি প্রেক্ষাপট। যদি এইভাবে বলি, একজন মা যখন সন্তান সম্ভব থাকেন, সন্তান জন্মদানের পরে তিনি পুরোপুরি মাতৃত্বের স্বাদ গ্রহণ করেন, তখন তার জীবনযাপন, শারীরিক গঠন সমস্ত কিছুর মধ্যে একটা পরিবর্তন হয়। গণঅভ্যুত্থানের পরিস্থিতি মোকাবেলা করেছে। একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকারের পরিবর্তন ঘটেছে, এবং এমন একটি সরকারের পরিবর্তন ঘটেছে যেটা গত 200-400 বছর ইতিহাসও এই ধরনের পরিবর্তন কখনো ঘটেনি। এই কথাগুলো আমরা প্রায় টকশোতে বলে থাকি। একেবারেই মাথা থেকে লেজ পর্যন্ত পালিয়ে যাওয়ার ঘটনাটা বিচার বিভাগে, অ্যাপিলেট ডিভিশন বিভাগের বিচারপতি থেকে শুরু করে, সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে, একেবারে আওয়ামী লীগের ঠেলা লীগ, টেম্পু লীগ থেকে শুরু করে জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে গিয়েছেন। এই যে পালিয়ে যাওয়ার যে শূন্যতা, এটা বাংলাদেশ কেন পৃথিবীর কোনো দেশে ঘটেনি। এটা একটা অস্বাভাবিক ঘটনা। এই অস্বাভাবিক ঘটনাটা কেন স্বাভাবিক হলো? বাংলাদেশের মানুষ গত 16 বছরে ফুঁসে উঠেছিল। এটা একটা আউটবাস্ট হয়। আমি প্রায় একটি কথা বলি, আমি যখন ছাত্র রাজনীতি করেছি, আমাদের সময় 96 ঘন্টার হরতাল পালন করেছি আমরা, এরশাদের পতন হয়নি। সচিবালয় ঘেরাও করেছে, এরশাদের পতন হয়নি। সচিবালয়ের দেয়াল ভেঙে ফেলা হয়েছে, মানুষজন হুমড়ি খেয়ে সচিবালয়ের দেয়াল ভেঙে ফেলেছে ঘেরাও করে, এরশাদের পতন ঘটেনি। এরশাদের পতন যখন ঘটেছে তখন 6 ঘন্টার হরতাল ছিল না, সচিবালয় ঘেরাও করতে হয়নি, বিকজ সময়টি তার জন্য নির্ধারিত হয়ে গিয়েছিল। ওয়াক্ত, হুজুররা অনেকে বলে ওয়াক্ত যখন হয়ে যায় তখন আর কেউ কাউকে রক্ষা করতে পারে না। আমি মার্চ এপ্রিল মাস থেকে যারা টেলিভিশনের যারা আমার সাংবাদিক ভাইরা আছেন, অনেকে হয়তো খেয়াল করে থাকবেন, আমি মার্চ এপ্রিল থেকে বলা শুরু করলাম শেখ হাসিনা সম্পর্কে যে টাইম ইজ আপ। প্রধানমন্ত্রীকে বললাম ইওর টাইম ইজ আপ, আপনার সময় ফুরিয়ে গিয়েছে, আপনি এখন প্যাক আপ করতে পারেন। আপনি যদি এখন প্যাক আপ না করেন তাহলে 21 বছর একবার ক্ষমতার বাইরে ছিলেন আপনার বাবার দুঃশাসনের কারণে, আর আপনি যে দুঃশাসনের চূড়ান্ত জায়গায় দেশটাকে নিয়ে গিয়েছেন, আপনি 63 বছর পরেও আপনার দলকে কখনই কাম ব্যাক করাতে পারবেন না।
এবং লাস্টলি হবিগঞ্জে আমি 30শে মেতে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আমি হবিগঞ্জে গেলাম। সেখানে একটা কর্মসূচি ছিল, ওখানকার প্রেস ক্লাবে একটা আমাদের আলোচনা সভা ছিল, সেখানে আমি একটা বক্তৃতা করলাম। আমাদের ওখানকার স্থানীয় কর্মীরা কেউ আগ্রহের কারণে হয়তো মানে আমার বক্তব্যটা ভিডিও করেছিল, আমার কাছে পরে ভিডিও ক্লিপটি পাঠালো। তো পরে দেখলাম যে আমি এই কথা বলেছি নাকি, মানে আমি বলেছিলাম হাসিনা সরকার অনিবার্যভাবে কলাপস করবে, কলাপস করার দিকে এগুচ্ছে। আমি বলেছিলাম 30 তারিখে, মে মাসে 30 তারিখে, জুন না, জুলাইতে শুরু হলো, কিন্তু আমি মে মাসে 30 তারিখে ফর্মালি বলেছে এই গভর্নমেন্ট অনিবার্যভাবে কলাপস করবে, কলাপস করার দিকে এগুচ্ছে। আমার সাথে যারা ফেসবুকে আছেন, আমার টাইমলাইনে যে দেখেন 31শে মেতে আমি ওটা আপলোড করেছিলাম, এখনো সেই আমার ওই ভিডিও স্পিচটা আছে। আমি কনফিডেন্ট ছিলাম, আমি নিশ্চিত ছিলাম, আমি অ্যাস্ট্রোলজার না, আমি কোনো আধ্যাত্মিক লোকও নই। আবহাওয়াবিদরা যে বলেন আগামীকাল আকাশ মেঘাচ্ছন্ন থাকিবে অথবা ঝড়ের পূর্বাভাস থেকে, অত 10 নম্বর কি বলে বিপদ সংকেত দেয়, এটা কি কোনো দেখে দেয় নাকি, নাকি আধ্যাত্মিক জ্ঞানে বলে? যন্ত্র দিয়ে বলে, ইদানিং তার রিড করে বলে, তার যন্ত্রে বলে যে এই প্যারামিটারটা গ্রাফটা এরকম থাকলে হবে, ইত্যাদি ইত্যাদি। যারা আমরা পলিটিক্স করি, যদি সিরিয়াসলি পলিটিক্স করি, তাহলে পলিটিক্সের গতিমুখের দিকে যদি আমরা লক্ষ্য করি, যদি আমরা তাকাই, নিবিড় ভাবে যদি পর্যবেক্ষণ করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে সময়টা এখন কোন দিকে যাচ্ছে। সেটার নামই হচ্ছে আপনার পর্যবেক্ষণ, সেটার নামই হচ্ছে আপনি আগাম বলা। তা আমি বলেছিলাম যে সরকার অনিবার্যভাবে পতনের দিকে যাচ্ছে। আমি আমার দলের কর্মীদের উদ্দেশ্যে বলেছিলাম, তোমরা যদি অংশ নাও, আমার ভিডিও স্পিচ আছে, তোমরা যদি অংশ নাও তাহলেও শেখ হাসিনা পতন ঘটবে। পার্থক্য একটাই, মিলাদে অংশগ্রহণ না করলে হুজুর যখন দোয়া করেন তো সমস্ত পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করেন নাকি, না খালি বলে আমার আব্বা আম্মার জান্নাত দান করো বলেন কিনা? তাহলে আপনি মিলাদে অংশগ্রহণ করলেন আর না করলেন তাতে কিছু যায় আসে না, ফায়েজ পাইলেন, অর্থাৎ দোয়া পাইলেন। কিন্তু মিলাদে যদি অংশ নেন তাহলে কি পান? বাতাসা পান। এখন তো বাতাসার যুগ নাই, জিলাপি পান, একটা মিষ্টি পান, পান্ত কিছুটা পান। তো তেমনি আমি আমার কর্মীদেরকে বললাম, আন্দোলনে অংশ নিলে ফায়েজ না, বাতাসাও পাওয়া যাবে, অর্থাৎ তুমি পরিবর্তন অংশীদার হবে, তুমি বলতে পারবে যে আমি পরিবর্তন অংশীদার। যারা মুক্তিযুদ্ধে রাইফেল নিয়েছে, অংশগ্রহণ করেছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদেরকে আমরা বলি মুক্তিযোদ্ধা। আবার যারা রাজাকার ছিলেন না, কিন্তু ভয়ে ঘরের মধ্যে বসেছিলেন, তারপরে দেশ একদিন স্বাধীন হয়ে গিয়েছে, তারা স্বাধীনতা সুভোগ করেন বটে, কিন্তু মুক্তিযোদ্ধা হওয়ার যে অহংকার, মুক্তিযুদ্ধ করার যে অহংকার, সেই অহংকার থেকে তারা বঞ্চিত হয়েছে। আমি আমার কর্মীদের বলছিলাম, তোমরা কি অহংকার থেকে বঞ্চিত হতে চাও, না লড়াই সংগ্রামে অংশগ্রহণ করতে চাও? হাসিনার কিন্তু পতন ঘটবে। এখন কথা হচ্ছে যে আমরা একটা নতুন প্রেক্ষাপট পেয়েছি। এই প্রেক্ষাপটে আমাদের জন্য দুটো চ্যালেঞ্জ দাঁড়িয়েছে। আমাদের নেতা বলেন, তারেক রহমান বলেন যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তো সেই ষড়যন্ত্র মোকাবেলা তো আপনি করতে পারেন, আমরা করতে পারি। কিভাবে আমরা করতে পারি? প্রথমত হচ্ছে আমাদের দল সারা দেশে আমরা কাউন্সিলের মধ্য দিয়ে, আমরা তৃণমূল পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে আমরা কাউন্সিল করছি। আমি যেমন একটি বিভাগের দায়িত্ব প্রাপ্ত হয়ে আছি, আমি সেখানে স্ট্রেট বলেছি যে আমরা একটা ইনক্লুসিভ কাউন্সিল লিস্টের মধ্য দিয়ে, অর্থাৎ কোনো বিশেষ ব্যক্তি গোষ্ঠীর মধ্যে না, সবাইকে নিয়ে আমরা কাউন্সিল করবো এবং কাউন্সিলের মধ্য দিয়ে আমরা নেতৃত্ব নির্বাচন করব। আমরা যখন বলি যে আমরা জনগণের ক্ষমতায়ন চাই, আমরা যখন বলি যে এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল হচ্ছে আমাদের মোটো, অর্থাৎ জনগণকে আমরা শক্তিশালী করতে চাই, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায়, নেতৃত্বের প্রক্রিয়ায় আমরা জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই, অর্থাৎ জনগণ ডিসাইড করবে দেশ কারা চালাবে। তো আমি যদি জনগণকে এম্পাওয়ার করি, জনগণকে ক্ষমতায়ন করি, তার আগে কি আমার নিজের দলের কর্মীদেরকে এম্পাওয়ার করা দরকার না? আমার কর্মীরা যদি এম্পাওয়ার্ড না হয়, তাদের যদি ক্ষমতায়ন না হয়, তাহলে তারা কি করে তাদের নেতা নির্বাচন করবে? আমরা যদি আগামী দিনে একেবারে ইউনিয়ন লেভেল থেকে শুরু করে জেলা লেভেলে যদি যোগ্য লোকদের হাতে নেতৃত্ব তুলে দিতে পারি, বিএনপি ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আমরা ঐক্যবদ্ধ নেতৃত্ব দিয়ে আগামী নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করব। দ্বিতীয়ত, আমরা রাইট পিপল ইন দ্য রাইট প্লেস, সঠিক লোককে সঠিক জায়গায় বসাবো। যেহেতু আমাদের নেতা তারেক রহমান বলেছেন 5ই আগস্টের আগের রাজনীতি এবং 5ই আগস্টের পরের রাজনীতি এক নয়,
সুতরাং 5ই অগাস্টের পরে যে বাংলাদেশের জাতীয় সংসদ হবে, সেই জাতীয় সংসদ শোভাবর্ধন করার জাতীয় সংসদ নয়। ওই যে হিন্দি একটা সিনেমা ছিল রাজু বান গয়া জেন্টলম্যান, নাকি? তো আমাদের এরকম কোন এমপি বান গয়া জেন্টলম্যানের দরকার নাই। যিনি রিয়েল এমপি হবেন তাকে আমরা সংসদে পাঠাবো। আমরা ভালো লোকজন, সৎ মানুষকে পাঠাবো, যাদের প্রতি জনগণ আস্থা রাখতে পারে। জনগণ যাতে মনে করে এরা চোর না, এরা বাটপার না, এরা দুর্বৃত্ত নয়। জনগণের আমানতকে যারা খেয়ানত করবে না, হঠাৎ করে বড় লোক হয়ে যাবেন, হঠাৎ করে গাড়ির মালিক হবে না। ওই আমি আশ্চর্য জীবন, আমি তখন একটা ভাড়া বাড়িতে থাকি, আমি কি বুদ্ধু? আমি কি অনেকের চেয়ে বোকা? আমার কাছে মাঝে মধ্যে মনে হয় না আমি অনেক বোকা, কিন্তু কেউ কেউ হয়তো আমাকে বোকা মনে করে, কারণ আমি অনেক সম্পদের মালিক হইনি। আমি একটা ফ্ল্যাট কিনি নাই, বা বাড়ির সম্পদ কিনি নাই, বড় দামি গাড়ি নাই আমার। তো সো হোয়াট? মানুষকে আমাকে চোর বলে? মানুষকে আমাকে দুর্বৃত্ত বলে না। আমাদের প্রত্যেককে এরকম নিজেদের জন্য ব্র্যান্ড দিতে, আপনি নিজে চুরি করবো, আমি বাটপারি করব, টাকার উৎস বলতে পারবো না, আবার আমি নেতা হব, আবার বড় গলায় বক্তৃতা মারবো, জনগণ সেটা গ্রহণ করার জন্য বসে আছে নাকি? খুব ঠেকা জনগণের না। জনগণ একটা সময় জনগণ সামনে বলে না, কিন্তু চূড়ান্ত ভাবে পাশে হেঁটে গেলেই বলে যে এই যে একটা বাটপার, এই যে একটা চোর বলে। সুতরাং জনগণ কি বলে, রাজনীতি যদি করতে হয় জনগণ কি ভাবে, এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় না রাখলে রাজনীতির ভুল হয়ে যাবে, খুব ক্লিয়ার কাট। আরেকটি কথা ইদানিং অনেকে বলা শুরু করেন, সাংবাদিকরা জিজ্ঞেস করেন যে আপনারা, আমি মাঝে মধ্যে খুব বিরক্ত প্রশ্নটা, কেউ কেউ বলে ভাই সফল হন নাই। সফল হইলাম না মানে কি বলে? এই মিটিংটা আয়োজন করার জন্য একটা প্রস্তুতি ছিল না? হঠাৎ করে আমি এসে বক্তৃতা করা শুরু করলাম, হঠাৎ করে কি আমার কথা তো শুনতে পাচ্ছেন? এই মিটিং এর একটা আয়োজন ছিল না? নিঃসন্দেহে একটা আয়োজন ছিল। তারপর একটা দিন হলো, ক্ষণ হলো, তারপরে বক্তৃতা শুরু হলো। তো 36 দিনে তো একটা কিছু হয়ে যায় না। 36 দিনে তো একজন মাও তার সন্তান আপনার জন্মদান করতে পারেন না। ইট টেক্স টাইম। 36 দিনে একটা মা যদি সন্তান ডেলিভারি দিতে, 36 তার ভ্রূণ অ্যাবর্শন হয়ে যাবে যদি তার আগের যদি কোনো প্রস্তুতি না থাকে। তো 16 বছরে বাংলাদেশের জনগণ কষ্ট করেছে, আমাদের নেতা কর্মীরা বাড়ি ঘরে থাকতে পারে, জঙ্গলে থেকেছে। এই ছবি কি আপনারা দেখেন নাই? আমাদের নামে অসংখ্য মামলা আপনারা দেখেন নাই? আমরা বাড়ি ছাড়া হয়েছি সেটা আপনারা দেখেন নাই? আমাদের নেতা কর্মীরা গুমের শিকার হচ্ছে সেটা দেখেন না? কেন আমরা গুমের শিকার হলাম? কেন আমরা গুমের শিকার হলাম? কারণ আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আমরা কথা বলেছি। কেন আমরা খুনের শিকার হলাম? কারণ আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছি। কেন আমাদের অসংখ্য নেতা কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন? কেন? কারণ শেখ হাসিনা এগুলো দিয়ে আমাদের মুখকে বন্ধ করতে চেয়েছিল, বিএনপিকে বন্ধ করতে চেয়েছিল, স্তব্ধ করতে চেয়েছিল। কিন্তু কোন ধরনের জুলুম নিপীড়নের মধ্য দিয়ে আমরা আমাদের কণ্ঠকে স্তব্ধ করা যায়নি, আমাদের গতিকে পরিবর্তন করা যায়নি, আমাদেরকে নির্বাচনে নামানো যায়নি। আমাদেরকে নির্বাচনে নামাতে পারলে শেখ হাসিনা বৈধ হয়ে থাকতো। শেখ হাসিনাকে আমরা যে 15টি বছর ধরে অবৈধ সরকারের তকমা লাগিয়ে দিলাম, তাকে যে ইলিগাল কন্টিনিউয়াসলি তাকে আমরা ইলিগাল বানিয়ে রাখলাম, এটা তো বিএনপি করেছে, জনগণ করেছে। হঠাৎ করে যদি কেউ বলে যে আমরা করেছি, আরে আমরা করেছি বলি তো এটা তো সত্য কথা। আমি 80-র দশকে যেটা পারতাম আমি তো সেটা পারবো না। আমার সংসার হয়েছে, আমার সন্তান আছে, আমার বয়স হয়েছে, আমার হৃদরোগের সমস্যা থাকতে পারে, আমার অন্য এলিমেন্টস থাকতে পারে। আমি কি সেই 40 বছর আগে যেটা পারতাম এখন কি সেটা পারবো? এটা কি এক্সপেক্টেড? আমি কি আমার বাবার কাছে সেটা এক্সপেক্ট করবো যে আমার বাবা কেন দৌড়ঝাঁপ করে তিনি 10 তলা সিঁড়ি বেয়ে উঠতে পারে না? এটা সম্ভব নাকি? দেখো, ছাত্ররা, যুবকরা, তরুণেরা তারা যখন নামবে তখনই তো বিপ্লব সফল হবে। আমরা যখন তরুণ ছিলাম, আমরা যখন যুবক ছিলাম, তখন আমরা নেমেছি, বিপ্লব সফল হয়েছে। ভবিষ্যতে তরুণরা যখন নামবে, যুবকরা যখন নামবে, যখন নামার প্রয়োজন হবে, নামার কারণ হয়ে দাঁড়াবে, তখনও বিপ্লব সফল হবে। এটি স্বাভাবিক। সুতরাং এই আন্দোলনটাকে কখনই এটা বলা যাবে না যে এটা আমরা করেছি, তোমরা করেছো, এইভাবে আন্দোলনটাকে বিভক্ত করা যাবে না। এই আন্দোলন 134 জনের মতো শিশু জীবন দিয়ে, তারা কি বিএনপি করতো? তারা কি অন্য দল করতো? তারা কি জামাত ইসলাম করতো, শিবির করতো, ছাত্রলীগ করতো, বা কোনো দল করতো না? এই শিশুরা তো জীবন দিয়েছে। একইভাবে 11 জন নারী জীবন দিয়েছে। বাংলাদেশের গণ অভ্যুত্থানে এর আগেও তো হয়েছে। কোন সময় 11 জন নারীকে জীবন দিতে হয়েছে?
অসংখ্য কৃষক জীবন দিয়েছে, শ্রমিক জীবন দিয়েছে, মাদ্রাসা ছাত্র জীবন দিয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবন দিয়েছে, সাধারণ মানুষ জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। আমি চক্ষু হাসপাতালে আমি গিয়েছিলাম, যারা চোখ হারিয়েছেন, কারোর এক চোখ দু চোখ, আমি সেখানে গিয়েছিলাম। আমরা সেখানে দেখতে পেলাম একজন হাফেজ সাহেব, তারও চোখ গিয়েছে। তো সুতরাং আমাদেরকে একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটা আন্দোলনকে কোনোভাবে বিভক্ত করা যাবে না। আন্দোলন স্পিরিটকে কোনোভাবে বিভক্ত করা যাবে না। আন্দোলন স্পিরিট বিভক্ত করলে স্বৈরাচার, যে পতিত স্বৈরাচার, তারা লাভবান হবে, তাদেরকে লাভবান হতে দেয়া যাবে না। আর একটি কথা আপনাদেরকে আমি লাস্টলি যেটা বলতে চাই, সেটা হচ্ছে সরকার সংস্কার বলে, কিন্তু সরকার ইতিমধ্যে 3টি সংস্কারের গুরুত্বপূর্ণ ধাপ তারা মিস করেছে। একটি ধাপ হচ্ছে তারা নির্বাচন কমিশন পুনর্গঠন করার ক্ষেত্রে তারা সংস্কারের যে উদ্যোগ, সেটা তারা ভুল করেছেন। নির্বাচনের তারিখ দেননি, নির্বাচন কমিশন গঠন করে বসলেন। দুর্নীতি দমন কমিশন গঠন করেননি, 31 তারিখে দুর্নীতি দমন কমিশন নিয়ে আলোচনা হওয়ার কথা, রিপোর্ট পেশ করার কথা ছিল। বিফোর সাবমিটিং দ্য রিপোর্ট পেশ করার আগে সরকার দুর্নীতি দমন কমিশন গঠন করে বসলেন, সরকার নির্বাচন কমিশন গঠন করে বসলেন, অথচ নির্বাচন কমিশন সংক্রান্ত আপনার সংস্কারের কোনো রিপোর্টই আসেনি। বিচার বিভাগে বিচারক নিয়োগ করে বসলেন 23 জন। শেখ হাসিনা যেই পদ্ধতিতে বিচারক নিয়োগ করতেন, শেখ হাসিনা সেই পরিত্যক্ত জুতা পরিধান করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিচারক নিয়োগ করেছে। কেন? সংবিধান তো উল্লেখ করা ছিল যে বিচারক নিয়োগ করার ক্ষেত্রে সংবিধানে উল্লেখ করা আছে আইন তৈরি করতে হবে। শেখ হাসিনা যাকে ইচ্ছে হয়েছে তাকে বিচারক বানিয়ে দিয়েছে। মুজিব কোর্ট ত্যাগ করে হাইকোর্টে ঢুকেছে। কয়েকদিন আগে মুজিব কোর্ট পরে তারা জিন্দাবাদ মুর্দাবাদ জয় বাংলা করে বেড়াইতো। এইসব লোকজন হঠাৎ করে মুজিব কোর্ট খুলে হাইকোর্টে যে বলেন আমি বিচারপতি। চিন্তা করেন অবস্থাটা। তো সুতরাং আমরা চেয়েছিলাম যে বিচার বিভাগে একটা সংস্কার দরকার, নতুন সংস্কারের মধ্য দিয়ে বিচারক নিয়োগের একটা প্রক্রিয়া তৈরি হবে, কিন্তু সরকার সেগুলো করেনি। মুখে সংস্কারের কথা সরকার বলছেন, কিন্তু দৃশ্যমান ভাবে সরকারের তরফ থেকে আমরা সংস্কারের সেই ধরনের কোন উদ্যোগ আমরা দেখতে পাইনি। বরং আমরা দেখতে পেয়েছি সংস্কারের কথা বলে সংস্কারের প্রক্রিয়া পাশ কাটিয়ে তারা ওই হাসিনার পথ অনুসরণ করে তারা তাদের বিচারক নিয়োগ করছেন, তারা নির্বাচন কমিশনে নিয়োগ করেছেন, তারা দুর্নীতি দমন কমিশনে তারা লোক নিয়োগ করেছেন। এগুলো সবই হচ্ছে হাসিনার পরিত্যক্ত মডেল। কতটুকু সংস্কার করতে চায় সেটা আমরা জানি না, কিন্তু সংস্কারের নামে তারা যদি বছরের পর বছর যদি তারা ক্ষমতা আঁকড়ে থাকতে চান, এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। কারণটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার। একটা দুর্বল সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সেই জন্য দরকার জনগণের কাছে দায়ী জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার। আমরা সেই নির্বাচিত সরকার আমরা যত তাড়াতাড়ি সম্ভব বলবো না, আমরা এই কথাটি বলছি উইদিন 2025 সালের মধ্যেই, 24 যাচ্ছে, 25 সালের মধ্যেই সম্ভাব্য সমস্ত সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সকল সংকটের কারণ কিন্তু নির্বাচন। ধানাই পানাই মার্কা নির্বাচন, রাতের নির্বাচন, বিনা ভোটে নির্বাচন, এই সময় আমি দামি নির্বাচন করার মধ্য দিয়ে সরকার ক্ষমতা ছিল। সেই কারণে সরকার হয়েছে। যে সরকার জনগণের প্রতি আস্থা রাখে না, যে সরকার জনগণের ভোটের তোয়াক্কা করে না, সেই সরকার তো স্বৈরাচারী হতে বাধ্য। আর যে সরকার নির্বাচিত সরকার হয়, যে সরকারকে জনগণের কাছে যেতে হয়, সে সরকারকে জনগণের ভাবনা মাথায় রাখতে হয়, সে স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। আমরা সেই ব্যবস্থা চাই যে 5 বছরের জমিদার মার্কা কোনো সরকার চাই না। যে সরকার ভুল করলে জনগণ ক্ষমতা থেকে নামাতে পারে, রাস্তায় দাঁড়িয়ে না, রাস্তায় আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে নামাতে হবে, সেটা একটা আপনার কি বলে স্বীকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু আইনি প্রক্রিয়া আমরা রাখতে চাই যে কোনো এমপি যদি বেআইনি কাজ করেন, অনৈতিক কাজ করেন, তাকেও যাতে পার্লামেন্ট থেকে জনগণ নামাতে পারে, তারও ব্যবস্থা কিন্তু উন্নত দেশগুলোতে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, ইউরোপে আছে। আমরা সেই সমস্ত আইনগুলো সংস্কার করি। এই আইন সংস্কার করার জন্য 1.5 বছর লাগে নাকি, 2 বছর লাগে নাকি? এই আইন সংস্কার করতে তো 3 মাসই যথেষ্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের দল বিএনপি 31 দফা কর্মসূচি দিয়েছে রাষ্ট্র সংস্কার বিনির্মাণের লক্ষ্যে। আমরা তো বলেছি এই সংস্কারগুলো আমরা চাই।
সেটা কি তোমাদের কথা বলার পরে বলেছি, না তোমাদের কথা বলার আগে বহু আগে বলেছি? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে বলেছেন, আমাদের নেতা তারেক রহমান 2022 সালে এটাকে আরো ইলাবোরেট করে 31 দফার কথা বলেছেন। ফাইন, আরো যদি নতুন কোন সংস্কারের ধারণা কারোর থাকে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতান্ত্রিক ব্যবস্থার স্বার্থে যদি নতুন কোন প্রস্তাব থাকে, সেই প্রস্তাবও তো গ্রহণ করার জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে আমরা প্রস্তুত আছি। আমরা সবাই মিলে আমরা একটা ভালো দেশ চাই, সুন্দর দেশ চাই, একটা সমৃদ্ধশালী দেশ চাই, একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা সরকার চাই এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই। তো বন্ধুগণ, আমরা এই ব্যবস্থাগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে যার উদ্দেশ্যে আমরা আজকের এই আলোচনা সবাই বসেছি, জাহিদ হোসেন চুন্নুর স্বপ্ন কিছু না, একটা নিশ্চয়ই একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, নিশ্চয়ই একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটা গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা দেশে গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক ব্যবস্থা, একটা চমৎকার নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে একটা জবাবদিহিমূলক সরকার যদি প্রতিষ্ঠা করতে পারি, একটা আধিপত্যবাদ মুক্ত যদি একটা সাংস্কৃতিক ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি, তাহলে কি আমরা জাহিদ হোসেন চুন্নুর আত্মার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারবো না? আমাদের দেশ সৃষ্টির জন্য যে শহীদ জীবন দিয়েছেন, তাদের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে পারবো না? নিশ্চয়ই আমরা বাস্তবায়ন করতে পারবো। তাই আসেন আমরা সবাই মিলে আমরা বাংলাদেশটাকে আমরা একটা সমৃদ্ধ রাষ্ট্র করার জন্য, বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের যে লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। আপনাদেরকে ধন্যবাদ। এতক্ষণ আমার বক্তব্য যারা ধৈর্য সহকারে শুনেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।